সাল ১৩১১। মালি সাম্রাজ্যের বিখ্যাত সম্রাট কুরআনের একটি আয়াত পড়ে তার বিশাল সাম্রাজ্য ছেড়ে ২০০০ জাহাজ নিয়ে পাড়ি দিলেন আটলান্টিক মহাসাগরের বুকে, যার মধ্যে ১০০০ জাহাজ ছিল শুধু মানুষের জন্য, আর বাকি ১০০০ জাহাজে ছিল খাবার আর পানীয়। কিন্তু কেন? কি খুঁজছিলেন তিনি? এবং শেষ পর্যন্ত কি ঘটেছিল সেই জাহাজের সাথে? ছোটবেলা থেকে আমরা সবাই ইতিহাসের বইতে একটা কথা পড়ে আসছি। ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। কিন্তু যদি আজ আমি আপনাদের বলি এই পুরো ইতিহাসটাই একটা বিশাল বড় ভুল, যদি বলি কলম্বাসেরও প্রায় ২০০ বছর আগে আমাদের মতো ইসলাম বিশ্বাসী একদল মানুষ আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিল, তারা কিন্তু কলম্বাসের মতো সোনাদানা লুট করতে যায়নি, তারা কাউকে দাস বানাতেও যায়নি। তাদের বুকে ছিল জ্ঞান অর্জনের এক অদম্য তৃষ্ণা। আজ আমরা জানাবো আফ্রিকান এক সম্রাটের গল্প। অনেকেই তাকে আবু বকর দ্বিতীয় নামেও চেনে। তিনি বিশাল সাম্রাজ্য আর ধনসম্পদ ছেড়ে আটলান্টিকের রহস্য ভেদ করতে বেরিয়েছিলেন। এই ভিডিও শেষ হওয়ার পর আপনি বাধ্য হবেন ইতিহাসের পুরানো বইগুলো নতুন করে ভাবতে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু চোখ বন্ধ করে ভাবুন। মনে করুন আপনি পৃথিবীর অন্যতম ধনী একজন সম্রাট। আপনার চারপাশে শুধুই সোনা আর হীরা। চাইলেই আপনি সারা জীবন আরামে আর বিলাসে কাটাতে পারবেন, কিন্তু আপনার মনের ভেতর ঘুরপাক খাচ্ছে এক অজানা জগতের ডাক। ঠিক যেমন আমাদের দেশের অনেক তরুণ নিজের আরামের জীবন ছেড়ে নতুন কিছু করার স্বপ্ন দেখে। মানসা কু ছিলেন প্রাচীন মালি সাম্রাজ্যের অধিপতি। সময়টা তখন ১৩১১ সাল। তখন মালি ছিল গোটা দুনিয়ার অন্যতম শক্তিশালী আর ধনী দেশ। কিন্তু সম্রাটের মন পড়ে থাকত সাগরের ওপারে। পবিত্র কুরআনে বলা হয়েছে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে, নতুন জ্ঞান অর্জন করতে। এই নির্দেশটাই মানসা কুকে সবসময় তাড়িয়ে বেড়াত। তিনি গভীরভাবে বিশ্বাস করতেন আটলান্টিক মহাসাগরের নিশ্চয় কোনো শেষ প্রান্ত আছে, আর সেই প্রান্ত তাকে খুঁজে বের করতেই হবে। এই বছর ২০২৬ সালে স্যাটেলাইট ইমেজে এমন কিছু প্রাচীন সামুদ্রিক পথের প্রমাণ মিলেছে যা আধুনিক বিজ্ঞানীদেরও চমকে দিয়েছে। কিভাবে একটা বিশাল নৌবহর সেই যুগে এমন অসম্ভবকে সম্ভব করেছিল। চলুন সেই রহস্যের গভীরে প্রবেশ করি। ইতিহাসের পাতায় এই ঘটনাগুলোকে ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়েছে। কেন জানেন? কারণ তাহলে পশ্চিমা বিশ্বের শ্রেষ্ঠত্ব এবং তাদের আবিষ্কারের গল্প প্রশ্নের মুখে পড়ে যেত। চলুন ফিরে যাই সেই ১৩১১ সালের পশ্চিম আফ্রিকায়। মানসা কু প্রথমে ২০০ জাহাজের একটি বিশাল বহর সাগরে পাঠান। তাদের পরিষ্কার নির্দেশ দেওয়া হয় আটলান্টিকের শেষ প্রান্ত না দেখে যেন তারা ফিরে না আসে। বেশ কিছুদিন পর মাত্র একটি জাহাজ ফিরে আসে। সেই জাহাজের ক্যাপ্টেন সম্রাটকে এক অদ্ভুত গল্প শোনান। তিনি জানান তারা সমুদ্রে এক বিশাল নদীর মতো তীব্র স্রোত দেখেছিলেন। বাকি সব জাহাজগুলো সেই ভয়ঙ্কর স্রোতে হারিয়ে গেল। ভয়ে এই ক্যাপ্টেন নিজের জাহাজ নিয়ে কোনো মতে ফিরে এসেছেন। সাধারণ কোনো রাজা হলে হয়তো এখানেই হাল ছেড়ে দিতেন। তিনি হয়তো ভাবতেন সমুদ্রের ওপারে আর কিছুই নেই। কিন্তু মানসা কু সাধারণ কোনো মানুষ ছিলেন না। আমাদের সমাজে যেমন একটা কথা প্রচলিত আছে, যে একবার লক্ষ্য স্থির করে সে আর পেছনে তাকায় না। মানসা কু এবার নিজেই সেই অজানা পথে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি ২০০০ জাহাজের এক বিশাল বহর তৈরি করার নির্দেশ দিলেন। এর মধ্যে ১০০০ জাহাজ তৈরি হলো শুধু মানুষের জন্য, আর বাকি ১০০০ জাহাজ তৈরি হলো শুধু খাবার আর পানির জন্য। একবার চিন্তা করে দেখুন তো আয়োজনটা কত বিশাল ছিল। এই বহরে ছিলেন চিকিৎসক, স্থপতি, নাবিক এবং বহু সাধারণ মানুষ। এই ২০০০ জাহাজ বানানো কোনো সহজ কাজ ছিল না। মালি সাম্রাজ্যের সেরা কাঠমিস্ত্রিরা দিনরাত পরিশ্রম করেছিলেন। পুরো দেশ যেন এক হয়ে গিয়েছিলেন এই বিশাল স্বপ্নের পেছনে। আমাদের দেশের মানুষ যেমন যে কোনো উৎসবে বা বড় কাজে একসাথে ঝাঁপিয়ে পড়ে,
ঠিক তেমন একটা পরিবেশ তৈরি হয়েছিল সেখানে। সবার মনে একটাই প্রশ্ন, সাগরের ওপারে কি আছে? অবশেষে সেই দিনটি চলে এলো। মানসাকু তার ভাই মানসা মুসাকে ডেকে মালি সাম্রাজ্যের সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিলেন। তিনি সিংহাসন ত্যাগ করলেন। এরপর তিনি আর কোনোদিন পেছন ফিরে তাকাননি। সেই 2000 জাহাজ নিয়ে আটলান্টিকের বিশাল বুকে চিরতরে হারিয়ে গেলেন তিনি। কিন্তু তারা কি আসলেই হারিয়ে গিয়েছিলেন, নাকি তারা তাদের গন্তব্যে পৌঁছাতে সফল হয়েছিলেন? আর এখানেই আসে ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ তথ্য। আধুনিক যুগের অনেক গবেষক এবং ঐতিহাসিক এমন কিছু প্রমাণ পেয়েছেন যা অস্বীকার করার কোনো উপায় নেই। ক্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকায় পৌঁছান, তখন তিনি নিজেই তার ব্যক্তিগত ডায়েরিতে কিছু অদ্ভুত কথা লিখেছিলেন। তিনি দেখেছিলেন সেখানে আগে থেকেই কিছু মানুষ এমন অস্ত্র ব্যবহার করছে যা দেখতে ঠিক পশ্চিম আফ্রিকার অস্ত্রের মতো। এমনকি সেই অস্ত্রের ধাতুও হুবহু মিলে যায়। এই ধাতুটার নাম ছিল গুয়ানিন। এটি মূলত সোনা, রূপা আর তামার এক বিশেষ মিশ্রণ। পশ্চিম আফ্রিকার মানুষেরা ঠিক এই মিশ্রণটি ব্যাপকভাবে ব্যবহার করত। শুধু তাই নয়, আমেরিকার অনেক প্রাচীন আফ্রিকান এবং পেরুর সভ্যতার মধ্যে আরবি শব্দের ব্যাপক প্রচলন পাওয়া গেছে। কলম্বাস আমেরিকায় যাওয়ার অনেক আগে থেকেই সেখানকার স্থানীয় মানুষেরা কিছু কিছু ইসলামিক পোশাক পরত। এমনকি তারা যে ব্যবসা বাণিজ্যের নিয়ম মেনে চলত, সেখানেও আফ্রিকান পদ্ধতির অনেক মিল পাওয়া যায়। এখন 2026 সালে দাঁড়িয়ে আধুনিক প্রযুক্তি আমাদের আরও নতুন কিছু দেখাচ্ছে। মহাকাশ থেকে নেওয়া হাই রেজুলেশন স্যাটেলাইট ইমেজ আটলান্টিকের উপকূলে এমন কিছু পুরানো নিদর্শন মিলেছে যা সাধারণ মানুষকে অবাক করে। আমেরিকার কিছু উপকূলে প্রাচীন বন্দর বা নোঙর করার জায়গার চিহ্ন পাওয়া গেছে। এই নিদর্শনগুলো কোনোভাবেই স্থানীয় আদিবাসীদের তৈরি হতেই পারে না। এই নতুন প্রমাণগুলো পরিষ্কার বলে দেয় সেখানে এমন কেউ এসেছিল যাদের সমুদ্র যাত্রা সম্পর্কে বিশাল জ্ঞান ছিল। আমাদের পরিবারে বাবা মায়েরা অনেক সময় বলেন, জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যেতে হলেও যাও। মানসাকু যেন ঠিক এই কথাটাই অক্ষরে অক্ষরে বিশ্বাস করতেন। তিনি শুধু তলোয়ার দিয়ে রাজ্য জয় করতে চাননি, তিনি চেয়েছিলেন পৃথিবীর রহস্য জানতে। আর এই যাত্রা শুধু একটা ভৌগোলিক আবিষ্কার ছিল না, এটা ছিল বিশ্বাসের শক্তিতে বলিয়ান হয়ে অজানাকে জানার একটা লড়াই। পশ্চিমা ইতিহাসবিদরা সবসময় আমাদের শিখিয়েছেন যে ইউরোপিয়ানরাই প্রথম পৃথিবী ঘুরে দেখেছে। তারা আমাদের বুঝিয়েছে যে আফ্রিকা বা এশিয়ার মানুষদের সেই বুদ্ধি বা সাহস কখনোই ছিল না। কিন্তু মানসাকুয়ের এই 2000 জাহাজের বহর সেই মিথ্যা অহংকারকে একেবারে ধুলোয় মিশিয়ে দেয়। সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় জানেন? কলম্বাস বা অন্যান্য ইউরোপিয়ানরা যখন আমেরিকায় গিয়েছিল, তারা সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। তারা স্থানীয় মানুষদের নির্মমভাবে হত্যা করেছিল, তাদের সব সম্পদ লুট করেছিল এবং তাদের জোর করে দাস বানিয়েছিল। কিন্তু মানসাকুয়ের নৌবহর সেখানে গিয়ে এমন কিছুই করেনি। তারা সেখানকার মানুষের সাথে মিলেমিশে গিয়েছিলেন। তারা জ্ঞান আর সংস্কৃতি বিনিময় করেছিল। তারা ইউরোপিয়ানদের মতো সেখানে গিয়ে মানুষ খুন করেনি। তারা সেখানে বাণিজ্য করেছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করেছে। এটাই হলো জ্ঞান অন্বেষণের মূল উদ্দেশ্য এবং পশ্চিমা উপনিবেশবাদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। এই অংশটা একটু গভীরভাবে চিন্তা করুন তো। একজন ক্ষমতাধর রাজা তার সমস্ত ক্ষমতা, অঢেল সম্পদ আর আরামের জীবন চিরতরে ছেড়ে অজানা এক সাগরের বুকে ঝাঁপ দিচ্ছেন। তার কোনো গ্যারান্টি ছিল না যে তিনি বাঁচবেন নাকি মরবেন। শুধু একটাই কারণে তিনি এই বিশাল ঝুঁকি নিয়েছিলেন, আর তা হলো জ্ঞান অন্বেষণ এবং স্রষ্টার সৃষ্টিকে জানার প্রবল ইচ্ছা। তাছাড়া আমেরিকার কিছু কিছু জায়গায় প্রাচীন কিছু মসজিদ বা ইবাদতের জায়গার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এগুলো কলম্বাসের আবিষ্কারের অনেক আগের তৈরি। এমনকি কিছু কিছু নদীর নাম বা এলাকার নাম
প্রাচীন আফ্রিকান এবং আরবি ভাষার সাথে হুবহু মিলে যায়। যেমন ম্যান্ডিঙ্গা নামের একটি উপজাতি সেখানে ছিল। এই নামের সাথে পশ্চিম আফ্রিকার ম্যান্ডিঙ্গা উপজাতির অদ্ভুত এবং দারুণ মিল রয়েছে। এগুলো কোনোভাবেই কাকতালীয় ঘটনা হতে পারে না। সত্য সবসময় কোনো না কোনো ফাটল দিয়ে ঠিকই বেরিয়ে আসে। যখন কোনো পশ্চিমা নাবিক কোথাও যায়, ইতিহাস সেটাকে মহান আবিষ্কার বলে উদযাপন করে। কিন্তু যখন আমাদের মতো কোনো বিশ্বাসী মানুষ তারও শত বছর আগে সেখানে পৌঁছায়, ইতিহাস তখন একদম নীরব থাকে। এই শতাব্দীর পুরানো নীরবতা ভাঙার সময় এখন এসে গেছে। মানসা কু কোনো কাল্পনিক চরিত্র ছিলেন না। তার এই বিশাল যাত্রা কোনো রূপকথার গল্প নয়। এটি মানব ইতিহাসের অন্যতম সাহসী এক অভিযান। স্যাটেলাইট ইমেজ আর মাটির নিচ থেকে পাওয়া প্রমাণগুলো আজ সেই চাপা পড়া সত্যকেই সবার সামনে চিৎকার করে বলছে, আমরা এমন এক গৌরবময় ইতিহাসের উত্তরাধিকারী যারা শুধু যুদ্ধ করে রাজ্য জয় করেনি, বরং তারা জাহাজের পাল তুলে মহাসাগরের সীমানা জয় করেছিল। শুধুমাত্র জ্ঞানের প্রতি ভালোবাসা আর স্রষ্টার বিশাল সৃষ্টির প্রতি বিস্ময় থেকে তারা এই অসম্ভবকে সম্ভব করেছিল। মানসা কুইয়ের এই বিস্ময়কর গল্প আমাদের একটা অনেক বড় শিক্ষা দেয়। তা হলো অসীম সাহস আর দৃঢ় বিশ্বাসের শিক্ষা। আমরা অনেক সময় মনে করি আমাদের দিয়ে বুঝি বড় কিছু করা সম্ভব নয়। আমরা সবসময় পশ্চিমা দুনিয়ার দিকে তাকিয়ে থাকি আর ভাবি তারাই বুঝি সেরা। কিন্তু আমাদের নিজেদের ইতিহাসেই লুকিয়ে আছে দুনিয়া কাঁপানো সব অবিশ্বাস্য গল্প। আপনার কি মনে হয় ইতিহাস থেকে অসাধারণ একজন মানুষের নাম কেন ইচ্ছে করেই মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল? শুধুমাত্র কি ভৌগোলিক রাজনীতি এর জন্য দায়ী, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের প্রতিটি মন্তব্য খুব মনোযোগ দিয়ে পড়ি। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।